আইনটা কার্যকর হওয়ার পরেই দেশ জুড়ে অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন থেকে কালা আইন বলে এটাকে দাবি করা হয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভারতবর্ষের সংবিধান আমাদের হচ্ছে মেন স্ট্রাকচার। এই সংবিধান যখন তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে অনেক অ্যামেন্ডমেন্টও হয়েছিল, এই সংবিধান এমন একটা সংবিধান যেটা ভারতবর্ষের নাগরিকের মৌলিক অধিকারকে তারা হরণ করেছে। এই আইনের মাধ্যমে তারা মৌলিক অধিকারকে হরণ করেছে এবং মৌলিক অধিকার হরণ করেছে বলে আমরা এই আইনকে কালা আইন বলেছি। কেন বলছি তার কয়েকটা তথ্য সাপেক্ষে যুক্তিও আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম হচ্ছে, এই আইনে প্রথম আমরা যখন এই ইন্ডিয়ান পিনাল কোড তৈরি হয় তখন সেখানে 14 দিনে পুলিশ কাস্টাডি ছিল, কিন্তু এখন আমরা দেখছি সেই পুলিশ কাস্টাডির ডিউরেশন বা সময় 60 দিন থেকে 90 দিন করা হয়েছে। অতএব আপনি 60 দিন থেকে 90 দিন একজন মানুষকে নিরপরাধ কি অপরাধী সে প্রমাণ নেওয়ার আগেই তার উপরে মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার করবে পুলিশ কাস্টাডিতে, যার ফলে তার বয়ান সে যদি অপরাধ না করে থাকে তাহলে মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতনের ফলে সে বয়ান পাল্টাবে এবং পুলিশের রক্তচক্ষুর সামনে সে আত্মসমর্পণ করবে। তাই আমরা এটাকে কালা আইন বলছি। এরপরে আপনি যদি দেখেন বিএনএস 172, সেই 172 আইনে দেখা যাচ্ছে যে আমরা আগে দেখেছিলাম যে 24 ঘন্টার অ্যারেস্ট করা 24 ঘন্টার মধ্যেই আপনাকে আসামিকে, যিনি আসামি, তাকে কোর্টের সামনে প্রডিউস করতে হবে এবং কোর্ট সেটা বিচার বিবেচনা করে আমাদের সাবমিশন শুনে, প্রসিকিউশনের সাবমিশন শুনে, পুলিশের সিডি দেখে, কল ফর কেস ডায়েরি দেখে তারা কি করবে, তারা বেল দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু এখানে অ্যারেস্ট করার পর 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও যে নতুন আইন এসেছে সেখানে আপনাকে প্রডিউস করতে হবে। ফলে 24 ঘন্টা ধরে পুলিশ যে নারকীয় অত্যাচার করবে সাধারণ নাগরিকের উপরে, এই ব্যাপারে কিন্তু আজকে আর প্রমাণ করার কোনো আলাদা করে দরকার নেই। তারপরে দেখুন বিএনএস 37, যেটা নতুন আইন তৈরি করেছে, সেখানে বিচারের ঢের আগেই, বিচার ব্যবস্থা শুরু হওয়ার ঢের আগেই কি হবে, নাগরিকের ছবি সহ কাগজে বিজ্ঞপ্তি দেবে। ধরুন নাগরিকের ছবি সহ কাগজে আপনি বিজ্ঞপ্তি দিলেন এবং বিজ্ঞপ্তি দেওয়ার পর 2 বছর 3 বছর 4 বছর পর দেখা গেল সেই লোকটা বেকসুর খালাস হয়ে গেল। তাহলে যে লোকটার বিজ্ঞপ্তি এবং সংবাদ মাধ্যমে যে বিজ্ঞপ্তি হয়েছিল তার ফলে কি দেখা যাচ্ছে যে তার যে সম্মানহানি হলো সমাজের কাছে, পরিবারের কাছে এবং মানুষের কাছে, সেই লোকটা কি আর ভবিষ্যতে কোনোদিন সেই সম্মান ফিরে পাবে? তো সেই সম্মান যাতে ফিরে পায় তার জন্য কোনো আইন বা উপধারা আজকের এই আইনে তৈরি করা হয়নি। এটা পুলিশের হাতকে শক্ত করার জন্য এবং যে বিরোধিতা করবে তাকে মিথ্যে মামলায় ঢুকিয়ে দেওয়ার জন্য এই আইন তৈরি হয়েছে। এবং বিএনএস 43(3)তে বলছে যে অভিযুক্তকে হ্যান্ডকাপ পরানোর ক্ষেত্রে, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার গাইডলাইন বলেছে, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো অভিযুক্তকে হ্যান্ডকাপ পরানো যাবে না, কেন হ্যান্ডকাপ হচ্ছে আমাদের ন্যায় যে বিচার, সেই ন্যায় বিচারের বিপক্ষে এবং সামাজিক ন্যায়ের বিপক্ষে। সেখানে কিন্তু হ্যান্ডকাপ পরার একটা বিধান দিয়েছে এই আইন। তারপরে আপনি যদি দেখেন বিএনএস 107, সেখানে বলছে যে অপরাধী যে, সেই অপরাধীর ক্ষেত্রে তার যে অপরাধমূলক যে সম্পত্তি, সেই সম্পত্তি আমরা কি দেখছি, বাজেয়াপ্ত করতে পারে পুলিশ। সেটা বিচার পর্ব প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমরা আগে দেখতাম যে সেই পদ্ধতিগত কারণে সেই প্রক্রিয়াকে কার্যকর করা হতো এবং সে যদি কনভিক্টেড হয়, সে যদি দোষী সাব্যস্ত হয় বিচারে, তখনই তার একমাত্র সম্পত্তি সিজ করা যেত বা সম্পত্তি ক্রোক করা যেত। এবং এখানে কি দেখছি, বিচার ব্যবস্থা শুরু হওয়ার আগেই, তখন তদন্ত প্রক্রিয়া চলছে, তখনই কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেখানে সেই মানুষটার সমস্ত সম্পত্তি ক্রোক করতে পারে। তাহলে সেই মানুষটার যদি একটা ফ্ল্যাট থেকে থাকে, সে নিজের পয়সায় কিনেছে, লোন নিয়ে কিনেছে, তাহলে সেই সম্পত্তিটা যদি ক্রোক করা যায় এবং পরবর্তীকালে সে যদি বেকসুর খালাস হয়, তাহলে সম্পত্তি যে আবার সে পুলিশ ফিরিয়ে দিতে পারবে বা কোর্ট ফিরিয়ে দিতে পারবে, সেরকম কোনো ধারা বা উপধারা এই আইনে বলা নেই। দ্বিতীয়ত দেখুন বিএনএস 330, সেখানে দেখা যাচ্ছে তদন্তের ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের রিপোর্ট, সেই বিশেষজ্ঞদের রিপোর্ট কি, যেমন আর্মস এক্সপার্ট, যেমন এক্সপ্লোসিভ এক্সপার্ট, তাদেরকে আমরা জেরা করতে পারি। কেন, সংবিধান বলেছে অভিযুক্ত যে, সেই অভিযুক্তকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য সম্পূর্ণরূপে কোর্টকে তাকে হেল্প করতে হবে এবং সেটা সংবিধান আমাদের লিখে দিয়েছে। কিন্তু আমরা কি দেখছি, এখানে আত্মপক্ষ সমর্থনের কোনো যুক্তি নেই। আত্মপক্ষ সমর্থনের যুক্তি নেই এই কারণে, তার কারণ হচ্ছে সেখানে পরিষ্কার এই বিধিতে বলা আছে, নতুন বিধি যেটা কালা আইন বলছি, সেখানে পরিষ্কারভাবে বলা আছে দর্থহীন ভাষায় যে সেখানে আপনি এক্সপার্টকে আপনি কোনোভাবে জেরা করতে পারবেন না। যদি এক্সপার্টকে আপনি জেরা করতে চান তাহলে আপনাকে আবার পারমিশন নিতে হবে। কিন্তু আগের আইনে ছিল কি, এক্সপার্টকে আমি জেরা করতে পারি। ধরুন একজন আমাকে অভিযুক্ত, সে আমার কাছে এলো, সে মক্কেল, তাকে তো সমস্ত রকম প্রমাণ যারা প্রসিকিউশন করবে
যে প্রমাণের বিপক্ষে আমার আত্মসমর্পণ সমর্থনের জন্য আমি সবসময় আর্মস এক্সপার্ট বা পোস্টমর্টম ডাক্তার বা এক্সপ্লোসিভ এক্সপার্টকে জেরা করতে পারি। এখানে জেরার জায়গাটা, ক্রসের জায়গাটা, ফান্ডামেন্টাল রাইটটাকে কাটেল করে দেওয়া হয়েছে। এবং ম্যাজিস্ট্রেটের যেটা হচ্ছে, সেখানে ম্যাজিস্ট্রেটের পারমিশনও লাগবে না। আইন মোতাবিক পুলিশ এবং যারা সিবিআই ধরুন, সিআইডি বলুন, আপনার ইডি বলুন, তারা সেই মতো অ্যাক্টিভিটিস করবে, যেখানে আমাদের যে মৌলিক অধিকার, আসামির যে নাগরিকের মৌলিক অধিকার, একজন নাগরিক ধরা পড়া মানে সে কিন্তু অভিযুক্ত না, সে কিন্তু আসামি। অতএব সেখানে কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে। এবার দেখুন, লম্বা সময় ধরে যদি বিচার ব্যবস্থা চলে, সেখানে আমরা কি দেখেছি যে সম্ভাব্য যে সাজা, ধরুন কাউকে 10 বছর আছে, 5 বছর যদি সে কাস্টাডিতে থাকে বা 5 বছর ধরে বিচার প্রক্রিয়া চলছে, সেখানে আপনি কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন যে সেখানে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি 5 বছর থাকে, 10 বছর বা 50% থাকে, সেখানে কিন্তু ডিফল্ট বেল্ট আপনি কোর্টে গিয়ে থাকতে পারেন, বলতে পারেন যে যেহেতু বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে, এবং বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে বলেই যেহেতু 10 বছরের কোনো জায়গায় সম্ভাব্য সাজা বা 5 বছর, সেখানে 2.5 বছর থাকলে সেখানে আপনি বেল অ্যাপ্লিকেশন করে কোর্টকে বলতে পারেন যে তার শাস্তি মুকুব না হলো, তাকে বেল দেওয়া হোক, কেন 2.5 বছর ধরে আজকে সে জেলে আছে। কোর্ট সেখানে কিন্তু বেল দিতে বাধ্য ছিল। তার কারণ হচ্ছে সিআরপিসি তে পরিষ্কার বলা আছে যে অভিযুক্ত যদি সম্ভাব্য সাজার থেকে মানে বেশি সময় তিনি যদি থাকেন, 2 বছরের অধিক সময় থাকেন, তাহলে কিন্তু তাকে বেল দিতে পারবেন। কিন্তু এখানে বেল দেওয়ার কোনো আর জায়গা নেই। এবং পরবর্তীকালে যেটা সব থেকে খারাপ হয় যে 124 এ রাষ্ট্রদ্রোহ সিডিশন অ্যাক্ট, সেখানে আমরা কি দেখলাম, সেখানে আগে অমিত শাহ বলেছিলেন যে সিডিশন অ্যাক্টটা তুলে দেবেন, কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে সিডিশন অ্যাক্টটাকে অন্য রূপে অন্যভাবে এখানে আনা হয়েছে। সেই সেকশনটার নাম হয়েছে বিএনএস 152। সেখানে কি বলছে, রাষ্ট্রদ্রোহ ধারা। অতএব রাষ্ট্রদ্রোহ ধারা সরকার যদি মনে করে যে কোনো লোকের বিরুদ্ধে যখন ইচ্ছে প্রয়োগ করতে পারে। কিন্তু ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 19 সেখানে পরিষ্কার বলছে আমি আমার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমি কি খাবো, কি পড়বো, কি কোন ধর্মস্থানে যাব, কোন ধর্মস্থান পালন করব, কোন ধর্মে আমি ভক্তি রাখবো, প্রত্যেকটা কিন্তু আমার নাগরিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্র এই অধিকার কোনোভাবেই হরণ করতে পারে না। এবং আমাদের আন্দোলন করার, এই যে আমরা অ্যাসেম্বলি করি, জমায়েত করি, সেখানেও কিন্তু সংবিধান আমাদের আর্টিকেল 19 পরিষ্কার বলে দিয়েছে যে আর্টিকেল 19 হচ্ছে এমন একটা আমাদের কাছে অস্ত্র, নাগরিকের কাছে অস্ত্র, প্রশাসনের বিরুদ্ধে এবং রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যে কোনো আন্দোলনে নামতে পারি, কিন্তু সেই আন্দোলনটা হবে শান্তিপূর্ণ, সেখানে আর্মস বা অ্যামিউনিশন থাকবে না। কিন্তু এখানে আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করেন, বা রাষ্ট্রেরকে কোনো সমালোচনা করেন, বা সরকারের সমালোচনা করেন, বা সরকারের বিরুদ্ধে কোনো টুইট করেন, বা সোশ্যাল মিডিয়ায় কোনো আপনি কোনো আপনার বা অ্যাক্টিভিটিস করেন, সেখানে কিন্তু আপনার বিরুদ্ধে 124 ধারায় আপনাকে কিন্তু মামলা করা হবে। এবং সেই ধারায় আপনি জানেন যে সিদ্দিকী কাপ্পানের সহ বিভিন্ন সাংবাদিককে 124 ধারায় তাকে আজকে করা হয়েছে, মানে কনভিকশন করা হয়েছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে গৌরী লঙ্কেশ থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক, যেটাকে চতুর্থ স্তম্ভ বলে গণতন্ত্র, সেই চতুর্থ স্তম্ভের উপরে কিভাবে আক্রমণ নেমে এসেছে। এবং যেটা সব থেকে আমার মানে মানে বলতে গেলে অনেকটা বলতে হয়, আপনাদের কাছে সময় নেই, আমার কাছে সময় নেই, যে এখানে জেলকে এখন বলা হচ্ছে সংশোধনাগার। অতএব আপনাকে সংশোধন করার জন্য জেলে রাখা হয়। এখন কিন্তু জেল কাস্টাডি বলা হয় না, এখন কিন্তু আপনি যে কোনো জায়গায় গিয়ে দেখবেন কারেকশন হোম বলে এটা কিন্তু অভিভূত করা হয়েছে। অতএব আগে আমরা দেখেছি যে 10 বছরের সাজায় কোনো অভিযুক্ত সাজা পেল, সেখানে যদি আপনি 5 বছর ধরে যে আপনার সংশোধনাগারে গিয়ে আপনি সংশোধন হলেন, নিজেকে সংশোধিত করলেন, এবং সেখান থেকে রিপোর্ট গেল, রিপোর্ট যাওয়ার পর কি দেখা যাচ্ছে, রিপোর্ট যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি সত্যি সংশোধন হয়েছেন এবং আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আপনার অনুশোচনা হয়েছে। কিন্তু আমরা এখন কি দেখছি যে আপনাকে সংশোধন হলেও আপনাকে সংশোধনাগার থেকে আপনার মুক্তি নেই। আপনাকে যদি 14 বছর সাজা দেওয়া হয়, তাহলে সেই 14 বছরই কিন্তু আপনাকে সাজা খাটতে হবে, যেখানে আপনার সংশোধনের জায়গাটা কিন্তু আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন আইন সেইভাবে আপনি যদি ভালো করে ব্যাখ্যা করেন, সেখানে ডাক্তারদের ক্ষেত্রেও একটা খাড়া ঝুলছে। আগে ডাক্তাররা যদি ভুল ট্রিটমেন্ট করেন, তার জন্য আইন ছিল, তার জন্য কনজিউমার ফোরামে মামলা করা যেত। কিন্তু ডাক্তারদের ফাইন, এবং কিছু কিছু ক্ষেত্রে ফাইন এত বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা 2000 থেকে 10,000 রয়েছে, 10,000টা 20,000 রয়েছে, 20,000টা 30,000 রয়েছে। সেটাও কিন্তু সাধারণ, যেখানে গ্যাসের দাম, পেট্রোলের দাম, বিভিন্ন জিনিসপত্রের দাম এত বেশি, সেখানে আবার ফাইন যদি বেশি হয় তাহলে কিন্তু মুশকিল। আমি একজন ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমি ভুল ট্রিটমেন্ট না করেও যদি আমার এগেনস্টে কোনো অভিযোগ করে, পুলিশ সেই এফআইআর নিয়ে সঙ্গে সঙ্গে আমাকে গ্রেপ্তার করতে পারে, এবং তার সাথে আমার বিরুদ্ধে যে 5 বছরের জেল, সেই জেল করতে পারে। তাহলে একজন ডাক্তার সে ট্রিটমেন্ট করার আগেই ভয় পেয়ে যাচ্ছে যে সে কি করছে না করছে, ফলে সেই ডাক্তারের ক্ষেত্রেও এখন কোনো অপারেশন বা বড় কোনো ট্রিটমেন্ট করার জন্য সে ভয়ার্থ হয়ে গেছে। অতএব এই আইন কালা আইন, এই আইন সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, এবং ভারতবর্ষের নাগরিকের মৌলিক অধিকারের বিরোধী। এই আইনকেই সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে। করে ঘুরলেও যেটা আপনি এটা বলছেন যে
বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা বা তাড়াতাড়ি করা। সেই জন্য আইনে কিন্তু অনেক ধারা উপধারা ছিলই। নতুন করে আপনি এই আইনে দেখতে পাবেন না যে কোনো নতুন আইন তৈরি হয়েছে যে এই বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করার। আসলে ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা, সেখানে অনেক ক্ষেত্রে কি হয়, প্রসিকিউশন যিনি স্টেট তিনি সাক্ষী আনতে পারেন না, বা আমরা দেখেছি কি পিপি অ্যাবসেন্ট থাকে, বা অনেক সময় ডিফেন্সের শারীরিক অক্ষমতা থাকে। অনেক সময় সাক্ষীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে সাক্ষী এসে এমন কিছু বলে গেল এটাকে যেটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সমালোচনায় করাই যায়। কেন ভারতবর্ষের সংবিধান সে অধিকার আমাকে দিয়েছে। সমালোচনার থেকেও এখন মিমের মাধ্যমে যেগুলো করা হচ্ছে সেটাগুলো কি আদৌ কি যুক্তিগ্রাহ্য? না, একদমই যুক্তিগ্রাহ্য না। মিমের মাধ্যমে যারা করছেন আমি জানি না কেন করছেন এগুলো। প্রধানমন্ত্রীকে সমর্থন বা কোনো বিল নিয়ে বিতর্ক হয় বলেই পার্লামেন্টে কিন্তু বিরোধী পক্ষ থাকে, সরকার পক্ষ থাকে। বিল নিয়ে আলোচনা হতে পারে, বা বিল নিয়ে সরকার কোনো বিল যদি জোর করে আনতে চায় তার বিরুদ্ধে ডিবেট হয়, আপনি দেখেছেন রাজ্যসভায়, লোকসভায়। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন যে মিমের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা দেখছি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা ইভেন রাহুল গান্ধীর বিরুদ্ধে যে সমস্ত মিম হচ্ছে সেগুলো মর্যাদা হানিকর এবং অপমানকর। আমরা বলছি এই ধরনের আমরা মিমে বিশ্বাস করি না। এই ধরনের মিম হওয়া মানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি তো আমাদের দেশেরই, আমি তার বিরোধী হতে পারি, সেই সরকারের পলিসির আমি সমালোচনা করতে পারি, কিন্তু নিশ্চয়ই প্রধানমন্ত্রীর এমন কোনো কার্টুন বা এমন কোনো মিম বানানো হবে না যেটা সমাজে তার উল্টো মানে বা উল্টো কথা তৈরি হয়।